দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের আয়োজন, মধ্যরাতের আয়োজন ইয়াং নাইটে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন একজন তরুণ তরুণদের প্রতিনিধি একজন, তার নাম রাফি শামস। তিনি পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স ডিপার্টমেন্টে এবং আমাদের সঙ্গে স্কাইপে যুক্ত রয়েছেন রিফাত আল ইমরান। তিনিও একজন শিক্ষার্থী, তবে তার পাশাপাশি তার আরেকটি পরিচয় হচ্ছেন তিনি অনলাইন মার্কেটিংয়ের সঙ্গে জড়িত, অনলাইন তরুণ উদ্যোক্তা বলা যায় তাকে। তো এই দুজনকে নিয়েই আমরা কথা বলবো। দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে 818921 এই নাম্বারে ফোন করে আমাদের এই ইয়াং নাইটে সংযুক্ত হয়ে আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত জানাতে পারেন। শুরুতে আমরা রিফাতের কাছে যাব, রাফির কাছে যাব, তবে তার আগে আমরা একটু দেখে নেব রাফি, আজকে এই মধ্যরাতে আসলে কি কি নিউজ হেডলাইন্সগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। দেখা যাক কি আছে আমাদের এখানে। আমাদের হাতে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল রয়েছে। দেখতে পাচ্ছি বাংলা ট্রিবিউন, সেখানে তারা বলছে কক্সবাজারে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন। এছাড়া রয়েছে এমপি লিটন হত্যার সব তথ্য মিলেছে 2 সপ্তাহের মধ্যেই চার্জশিট। এটি বাংলা ট্রিবিউন হেডলাইন করেছে। বিডি নিউজ 24 করেছে এমপির 2 মাসে 2 বছরও হয় না অভিজিতের। এবং তারপরে রয়েছে প্রথম আলো, এখানে হেডিং করা হয়েছে যে আওয়ামী লীগের মতলব মোটেও ভালো নয়, খালেদা জিয়া। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে পারবো। এটা আজকের হেডলাইন। আমরা দর্শক স্টুডিওতে রয়েছেন রাফি এবং স্কাইপে রয়েছেন রিফাত, দুজনের সাথে কথা বলবো তারুণ্যের চিন্তাভাবনা থেকে। তারা কেমন দেখছেন বাংলাদেশকে, তারা কেমন দেখছেন পৃথিবীকে, সেগুলো নিয়ে। রাফি, শুরুতে আপনার কাছে আসি। সয়েল সায়েন্সে পড়াশোনা করছেন, জি। প্রায় অনার্স প্রায় শেষ হয়ে আসছে। অনেক কিছু দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েছেন। আপনার কাছে আজকের দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি? আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমরা দেখতে পাই। এর মধ্যে একটা হচ্ছে, আজকে আপনি হয়তো লক্ষ্য করবেন যে শিশু জিহাদ যে কিছুদিন 2014 সালে একটা খোলা ম্যানহোলে পড়ে মারা গিয়েছিল, নিহত হয়েছিল, এবং তার একটা হত্যা মামলা কিন্তু করা হয়েছিল এবং সেটা রায় আজকে হয়েছে। এবং সেই রায়ে একজন একজন ঠিকাদার এবং দুজন প্রকৌশলী, তাদের 10 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা হয়েছে। রাফি, তো এই নিউজটা আসলে আমরা সবাই জানি মোটামুটি। আমার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমি নিজে ওই ঘটনাটা কাভার করেছি। দীর্ঘ 23 ঘন্টা ফায়ার সার্ভিস সেই বাচ্চাটিকে উদ্ধার করার চেষ্টা করেছে এবং এমন কথাও মাঝখানে উঠেছে যে যে ওখানে ওখানে কেউ আসলে নেই। কেউ পড়েইনি, এক্স্যাক্টলি। কেউ নেই। তারপরও কিছু তরুণ কিন্তু হাল ছাড়েনি, তারা নিজেরা একেবারে একদম নিজেদের মেধা ব্যবহার করে একটা দেশীয় প্রযুক্তিতে একটা যন্ত্র তৈরি করে বাচ্চাটির দেহটাই উদ্ধার করেছিল উদ্ধার শেষ করে। পর্যন্ত। এই যে তারুণ্যের উদ্দীপনা, এই উদ্দীপনা, তারুণ্যের যে মেধা আমাদের বাংলাদেশের, এই তারুণ্যের মেধা, আপনি নিজে তরুণ, আপনাদের মাথায় কি কাজ খেলা, কি ধরনের চিন্তা ভাবনাগুলো খেলা করে এগুলো আচ্ছা, যখন আপনি দেখেন? যদি এই ব্যাপারটাই দেখেন যে যখন একটা প্রশিক্ষিত দল যারা কিনা এই ধরনের কাজগুলো করে, তারাই দীর্ঘ 23 ঘন্টা উদ্ধার কাজ পরিচালনা করার পর বলল যে উদ্ধার কাজ স্থগিত করলো, এবং এরকম একটা কথা শোনা গেল যে সেখানে আসলে কেউ পড়েনি। কিন্তু পরবর্তীতে এই ফায়ার সার্ভিস চলে যাওয়ার পর কিন্তু ওখানকার কিছু স্থানীয় তরুণ নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে বাচ্চাটিকে উদ্ধার করলো। তাহলে এই ব্যাপারটা যদি আপনি দেখেন, তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে এখন যারা তরুণ তারা আসলে প্রথা মধ্যে থেকে চিন্তা করতে চায় না। আউট অফ তারা দ্য বক্স চিন্তা করে। এক্স্যাক্টলি আউট অফ দ্য বক্স, অর্থাৎ তারা ফায়ার সার্ভিস একটি প্রশিক্ষিত দল, তারা নিশ্চয়ই তাদের ট্রেনিংয়ের বাইরে গিয়ে কিছু করেনি। কিন্তু যখন ওই 3জন তরুণ তারা তাদের নিজস্ব উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে সেখানে বাচ্চাটিকে উদ্ধার করলো, তারা কিন্তু সম্পূর্ণ নিজেদের একটা চিন্তা থেকে কিন্তু কাজটা করেছিল। অর্থাৎ এখনকার তরুণরা একটা গদ বাঁধা যে নিয়ম অনুযায়ী আমরা চলতে পছন্দ করি, সেটার বাইরে গিয়ে নিজেরা কিছু করার একটা চেষ্টা বা কিন্তু আমরা লক্ষ্য করি তাদের মধ্যে। ধন্যবাদ রাফি আপনাকে। গদবাঁধা প্রচেষ্টার বাইরে যে কিছু একটা করার চেষ্টা করি, আউট অফ দ্য বক্স, সেই আউট অফ দ্য বক্স কাজ করেন আমাদের রিফাত। রিফাত, আপনার সঙ্গে একটু সংযুক্ত হচ্ছি। আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি কেন এই অনলাইন মার্কেটিংটাকে বেছে নিলেন, এবং এই যে আপনি বেছে নিলেন, এটা আসলে আপনার আশেপাশের পরিবেশে যারা রয়েছেন, অর্থাৎ আপনার পরিবার এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা এটাকে কিভাবে নিয়েছেন? আচ্ছা, অনলাইন মার্কেটিংটা প্রথম অবস্থায় আমি যেহেতু গ্রামে থাকি,
তো ওইভাবে নেয় না। গ্রামের ব্যাপারটা সবাই বুঝে যে ব্যাপারটা অনলাইন থেকে আসলে আর্ন করা যায় কিনা, হুম। আসলে কি আর্ন করা যায়। তো এই ক্ষেত্রে গ্রামের দিক দিয়ে আসলে এটারে একদম আম, বাউতাবাজি টাইপের একটা কিছু মনে করে যে অনলাইন থেকে আসলে আর্ন করা যায়নি। এই দিক দিয়ে প্রতিবন্ধকতা কিন্তু অনেক অনেক থাকে ফার্স্টের দিক দিয়া। তো যখন থেকে আমি প্রথম আর্নিং এর দিকটা শুরু হয়, তখন থেকে আর ফ্যামিলির সাপোর্টটা ছিল ফার্স্টের দিক থেকেই। আর হচ্ছে কিন্তু সামাজিক পরিবেশটা তেমন পাই নাই আর কি। আচ্ছা, রিফাত, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে সম্প্রতি বাংলাদেশ একটা সেকেন্ড সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হয়েছে। বাংলাদেশের ব্যান্ডউইথ 150 গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি পাবে যখন এটি ফুলি ফাংশনাল হবে। আহ, আসলে এই যে ব্যান্ডউইথ পাচ্ছি আমরা, আপনি বলছেন যে আপনি গ্রামে থেকে, আপনি জানি আপনি গাজীপুরে আপনার বাসা, জি। গাজীপুরের প্রত্যন্ত জায়গায়, আপনি সেখান থেকে বসে হ্যাঁ, অনলাইন মার্কেটিং গাজীপুরে করতে বানাতে। পারছেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে নতুন করে ব্যান্ডউইথ পাচ্ছি আমরা, এই ব্যান্ডউইথ কাজে লাগানোর জন্য যথেষ্ট তরুণ জনবল আমাদের তৈরি হয়েছে কিনা বা হওয়ার প্রক্রিয়ায় আছে কিনা। আপনি তো দেখেন, তরুণ ছেলে মেয়েদের মধ্যে কি এই সচেতনতাটা বা এই শিক্ষাটা যথেষ্ট ছড়াতে পারছে? হ্যাঁ, তরুণ সমাজের মাধ্যমে আমরা এবং আমাদের কমিউনিটি বা আরো অনেক কমিউনিটি আছে যারা হচ্ছে আমাদের তরুণ সমাজের মানে হচ্ছে ফ্রিতে হচ্ছে অনেক ট্রেনিং দিচ্ছে, বা গভর্নমেন্ট ইদানিং ট্রেনিং দিচ্ছে অনেক লার্নিং এন্ড আর্নিং, যে অনলাইনে ঘরে বসে কিভাবে অনলাইনে আর্ন করা যায় ওই ব্যাপারে। তবে আমাদের যে ব্র্যান্ড উইথটা আসতেছে ওইটা যদি আমাদের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তার করতে পারে, হুম, তাহলে হুম, কিন্তু আমরা ওইটার সুফল পাওয়া শুরু করবো। আমি যেহেতু গ্রামে থাকি, তো হুম, হুম, ওই গ্রামের ব্যাপারটা আমি তুলে ধরছি আর কি। হুম, তো হুম, গ্রামে প্রতি উপজেলা পর্যায়ে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে ওই ব্র্যান্ড গুলো গভর্নমেন্ট সরকারি ভাবে আর কি, হুম, হুম। তো তাহলে আমরা ওইটা অনেক বেনিফিটেড হব আর কি। আচ্ছা, এই যে বেনিফিটেড হবেন বলছেন গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আউটসোর্সিং বিজনেসের কথা আমরা শুনি। আউটসোর্সিং এর ক্ষেত্রে কি ধরনের বাধাগুলো আপনারা পান? আমাদেরকে, আমরা যখন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলি, তারা একটা বড় ব্যারিয়ারের কথা বলেন, বাধার কথা বলেন, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ভাষাগত হ্যাঁ, একটা বাধা বাধা রয়েছে। এই বাধাটা আসলে হ্যাঁ, কিভাবে অবশ্যই। কাটিয়ে ওঠা সম্ভব আপনার মনে হয়? হ্যাঁ, প্র্যাকটিস, ওই আপনার এই ভাষাগত, আমরা যেহেতু আমেরিকান মার্কেটে কাজ করি, তো ওই ক্ষেত্রে আমাদের ইংলিশের ব্যাপারটা আমাদের সবসময় মাথায় রাখতে হয়, আর টোটালটাই ইংলিশের ব্যাপার। তো আমরা ওই ভাষাটা হচ্ছে মানে কন্টিনিউ প্র্যাকটিস, ব্লগ ফোরাম গুলাতে কন্টিনিউ গাটাগাটি করলে বা গুগল ইউটিউব ঘাটলে আমরা হচ্ছে আমাদের স্কিলটা ডেভেলপ করতে পারি, ইংলিশ স্কিলটা আর কি। হুম, হুম, হুম। আর হচ্ছে আমরা ওই তাছাড়া হচ্ছে আমাদের আর গুগল ইউটিউব ওইগুলাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস আর কি, মোট আমরা কথা আসলে যা মনে সার্ফিং করি। করা এবং প্র্যাকটিস করা, এই দুটোর উপর আপনি জোর দিচ্ছেন, হ্যাঁ, এডুকেশন হ্যাঁ, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি। ধন্যবাদ রিফাত আপনাকে। রাফির কাছে আসবো। রাফি, আমরা দেখেছি ইদানিংকালের মধ্যে, আমরা দেখছি যে পাঠ্যপুস্তকের পরিবর্তন, এটা খুব হট টপিক গত 2 মাস ধরেই বলা যায়। জানুয়ারি মাসের নতুন পাঠ্যসূচি ছেলেমেয়েদের হাতে গেছে, এবং ফেব্রুয়ারিতেও আমরা ভাষার মাসেও দেখছি। সব কিছু মিলে বেশ, জানুয়ারি ফেব্রুয়ারি দুটো মাস আমরা দেখলাম গণমাধ্যম একদম সরব। আপনার কাছে কি মনে হয়, এই যে ভুলে ভরা পাঠ্য বই, এবং শুধু ভুলে ভরা না, এর পাশাপাশি রয়েছে বিভিন্ন উগ্র সাম্প্রদায়িকতার ছোবল হেনেছে শিক্ষা পাঠ্য বইয়ে, প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে, এটাকে আসলে আপনি তরুণ প্রজন্মের একজন শিক্ষার্থী হিসাবে এই যে পাঠ্যপুস্তকের পরিবর্তনটাকে কিভাবে দেখেন? আচ্ছা, আমাদের দেশে সব থেকে যে বিষয়টা নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করা হয় আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের দেশের যারা শিক্ষার্থী বাচ্চাদের, তাদের নিয়ে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি, নানা রকম ব্যাপার করে তাদের উপরে এই জিনিসটা পরীক্ষা করা হয়। আসলে আমাদের এখানে সেভাবে শিক্ষা কিন্তু সেরকম একটা শক্তিশালী একটা ভিত্তি কিন্তু এখন পর্যন্ত গড়ে ওঠেনি। তো দেখা যাচ্ছে প্রথমে এবার সবচেয়ে আশঙ্কাজনক যে বিষয়টা সেটা হচ্ছে এবার পাঠ্যপুস্তকের যে পরিবর্তনটা। প্রথমত পাঠ্যপুস্তকে যে ধরনের ভুল আমরা দেখতেছি, বানান ভুল বা অন্যান্য যে ভুল, সেটা দিয়ে প্রমাণিত হয় যে যারা পাঠ্যপুস্তকের প্রণয়নের সাথে জড়িত তারা সিনসিয়ার না, তারা তাদের কাজগুলো সঠিকভাবে করছে না এবং সেই কাজে গাফিলতি রয়েছে। এবং দ্বিতীয়ত, আপনারা হয়তো জানেন যে পাঠ্যপুস্তকের টোটাল সিলেবাসটা কিন্তু অনেকটা বদলে গেছে, এবং সেই বদলানোটা হয়েছে কিন্তু মৌলবাদী উগ্রবাদী যে হেফাজতে ইসলামের যে দাবি ছিল, তাদের সেই দাবি অনুযায়ী পাঠ্যপুস্তকটা বদলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের মনে এখন এই প্রশ্নটা জাগছে, তাহলে কি আমরা একটা উগ্রবাদী একটা সংগঠনের
মানে হুমকির কাছে ভয় পেয়ে আমাদের যে গতানুগতিক যে সাংস্কৃতিক বা আমাদের যে সাহিত্যিক যে ব্যাপারটা আছে সেটা কি আমরা বদলে ফেলবো কিনা? তাহলে আমরা এখন পাঠ্যপুস্তক বদলিয়েছি, এরপরে আমরা কি বদলাবো? তাদের দাবি কিন্তু একটা একটা বাড়তেই থাকবে, এবং আমরা কি প্রত্যেকবারই তাদের কাছে মাথা নত করবো কিনা? এবং এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, একদম ছোটবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত, যখন এই একই ধারাবাহিকতার বা একই ঘরানার পড়াশোনা করে একটা ছেলে বা মেয়ে বড় হবে, তার মাথার ভিতরে কিন্তু সেটাই সেই চিন্তা ভাবনাগুলো রয়ে একেবারে যাবে। গেঁথে যাবে। জি, সেটাই পরবর্তীতে উগ্রবাদের দিকে হয়তো ঠেলে অবশ্যই দিতে পারে অবশ্যই যে কাউকে। অবশ্যই। আচ্ছা রাফি, এই প্রসঙ্গে আসি, যে কথা হচ্ছিল রিফাতের সঙ্গে ভাষাগত দক্ষতার একটা বিষয়। আমাদের ছেলেমেয়েরা, আমরা ক্লাস 1 থেকে আমাদের শিক্ষাক্রম অনুযায়ী আমরা ইংরেজিতে শিক্ষা দিচ্ছি। আমাদের জিপিএ 5 ম্যাট্রিক এবং ইন্টারে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে আমরা দেখি জিপিএ 5 এর বন্যা বয়ে যায়। তারপরও খুব অল্প কিছু সংখ্যক ছেলে মেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠের ভর্তি পরীক্ষায় পাশ করে। জি, এই যে পাশ ফেলের বিষয়টা, আমাদের ছেলেমেয়েরা যারা এইচএসসি পাশ করে উচ্চতর শিক্ষার জন্য যাচ্ছে, তাদের এভারেজ শিক্ষাগত মান, শিক্ষার মানটা আসলে আপনার কাছে, আপনি তো 2009-এ পাশ করেছেন এইচএসসি, আপনার কাছে কি মনে হয় এখন যারা নতুন যারা পাশ হয়ে আসছে, তাদের সাথে কি আপনাদের সময়কার বা তার আগের সময়কার শিক্ষার্থীদের কোনো পার্থক্য করতে পারেন, নাকি মোটামুটি আচ্ছা, একই লেভেলে? প্রথমত ভাষার ব্যাপারটাই বলি। আমরা কিন্তু এই যে ইংরেজি ভাষাটা ক্লাস 1 থেকে 12, অর্থাৎ প্রায় 12 বছর কিন্তু একটা ভাষা পড়াশোনা করছি। 12 বছর একটা ভাষা পড়াশোনার পরেও আমরা ইংরেজিতে শুদ্ধভাবে একটা পৃষ্ঠা লিখতে পারছি না, অথবা ইংরেজিতে 10 মিনিট কথা বলতে পারছি না। এর কারণটা কি? দোষটা কি আমাদের আসলে, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থারই দোষ, আমাদের সিস্টেমটারই দোষ, যে আমাদেরকে যে পদ্ধতিতে শেখানো হচ্ছে সেই পদ্ধতি আসলে 12 বছর ধরে একটা ভাষা পড়ার পরও আমরা সেটা গ্রহণ করতে পারছি না? আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি, যে আমি এই 12 বছরে যতটুকু ইংরেজি ডেভেলপ করেছি তার থেকে বেশি আমি শিখেছি পরবর্তীতে ইংরেজি বইপত্র, পত্রপত্রিকা পড়ে। তাহলে নিশ্চয়ই ওখানে একটা গাফিলতি রয়ে গেছে। সেটা শিক্ষা ব্যবস্থার গোড়ায় গলদ, সেটা শিক্ষা ব্যবস্থার হতে পারে, সেটা শিক্ষকদেরও হতে পারে, সেটা টোটাল সিস্টেমেরও হতে পারে। দ্বিতীয়ত, এখন আপনারা দেখবেন যে প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটা, এটা কিন্তু একদম ওপেন সিক্রেট। আপনারা গণমাধ্যমে জিনিসটা আসছে বারবার প্রমাণ সহ, এবং গণমাধ্যমের বেশি কিন্তু ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি আসছে। অনেক বেশি আসছে, এবং মানুষজন সেখানে প্রুফ করে দেওয়ার পরও আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা বিষয়টা অস্বীকার করে যাচ্ছেন বারবার। এবং অস্বীকার করার মানে হচ্ছে তারা সমস্যাটাকে স্বীকার করছেন না, আর সমস্যা স্বীকার না করলে সেটা সমাধানও সম্ভব না। কাজে এখন একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে, আর আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা টেন্ডেন্সি তো কাজ করে, যে কোনো মূল্যে জিপিএ 5 বা যে কোনো মূল্যে আমি টপ করব, যে কোনো মূল্যে আমি ফার্স্ট হব। আমি কিছু শিখতে পারছি কিনা এটা কিন্তু আমার এখন মেইন, আমাদের উদ্দেশ্য কিন্তু না এখন শিক্ষার। এখন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমি আমি ফার্স্ট হতে পারছি কিনা, আমার রেজাল্ট কত ভালো হচ্ছে সেটা। তো যে কোনো মূল্যে ভালো রেজাল্ট করতে গিয়ে তখন আমি দরকার হলে অনৈতিক পথের দিকে চলে যাচ্ছি। আমার সামনে যদি প্রশ্ন আসে, সেখানে গার্জিয়ানরা মহা উৎসাহের সাথে সেই প্রশ্নপত্র সংগ্রহ করে তার বাচ্চাদেরকে দিচ্ছেন, এবং বাচ্চারা দেখতে পাচ্ছে যে তার বাবা মা আসলে একজন দুর্বৃত্ত, সে তাদেরকে দুর্নীতি শেখাচ্ছে। এবং তারা এই প্র্যাকটিসটাকে শুদ্ধ মনে করছে। তারা মনে করছে যে না, এইভাবে আসলে যে কোনোভাবে দুর্নীতি করে উপরে যাওয়া সম্ভব, এবং এভাবে আসলে যে কোনো মূল্যে যেহেতু আমরা রেজাল্ট গেইন করতে পারছি, সো শেখার ব্যাপারটা থাকছে না। এই ছেলেমেয়েগুলো কিন্তু ভর্তি পরীক্ষাতে এসে ভয়াবহ রকমের বিপর্যয়ের শিকার হচ্ছে। এবং গত কয়েক বছরে, বিশেষ করে রিসেন্ট কয়েক বছরে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্টগুলো বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন সেখানে পাস মার্কসই উঠছে না। মানে ভর্তি হওয়ার জন্য যে ন্যূনতম পাস মার্কস দরকার, সেটাই তারা তুলতে পারছে না। এখন আমি এখানে অবশ্যই শিক্ষার্থীদের দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ সিস্টেমটাই তাদেরকে এদিকে ফেলে দিয়েছে, এবং যারা এটা দেখার কথা, আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত নীতি নির্ধারক পর্যায়ে, তাদের গাফিলতির জন্যই কিন্তু আসলে এটা হচ্ছে। এবং সেই সাথে আমি অবশ্যই গার্জিয়ানদের যে অনৈতিকতা এবং তারা যে ব্যাপারটাকে সাপোর্ট দিচ্ছেন, হ্যাঁ, এই জিনিসটাকে আমি সবচেয়ে বেশি দায়ী মনে করি। আচ্ছা, ধন্যবাদ রাফি আপনাকে। রিফাত, আপনার কাছে আসবো। এতক্ষণ রাফির সঙ্গে যে কথাগুলো বলছিলাম, সেই একই প্রশ্ন আপনার কাছে আমি আবার দ্বিতীয়বার করব না। আপনার কাছে আমার প্রশ্নটা হবে এই, যে এই যে পরীক্ষা, আপনি গ্রাম পর্যায়ে রয়েছেন, গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনার অবস্থাটা দেখছেন, সেখানকার শিক্ষার মানটা নিয়ে আমরা যে এত কথা বলি, গ্রামের স্কুলগুলোতে, প্রাথমিক বা মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার মান নিয়ে একটা অসন্তোষ আমরা বরাবরই লক্ষ্য করি। আপনি প্র্যাকটিক্যালি গ্রামে বেড়ে উঠেছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনাকে যারা শিক্ষা, গ্রামের যে এভারেজ স্কুলগুলোতে যে শিক্ষা কার্যক্রম রয়েছে, সেটা যথেষ্ট ভালো একজন শিক্ষার্থী তৈরি করছে?
আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাতেই একটু প্রবলেম আছে, যে আমাদের প্রথম ওই শিক্ষা ব্যবস্থাতেই গলদ আছে। তারপরে হচ্ছে গ্রামে পর্যাপ্ত টিচার পাওয়া যায় না পড়ালেখার ক্ষেত্রে। তারপরে হচ্ছে আপনার কোনো ভালো একটা স্কুল পাওয়া যায় না যে পড়ার জন্য। ওই যে আমাদের পড়তে হয় ওই যে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে, গভর্নমেন্ট স্কুলগুলোর পরিবেশগুলা ওই রকম আর কি, ঘুমানোর মাঝে পড়ানো আর কি, ওই টাইপের। আচ্ছা দর্শক, আমরা আড্ডা দিচ্ছি, কথা বলছি, আপনারা আমাদের সঙ্গে ফোনে যুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন ইয়াং নাইটে। আপনাদের এই অনুষ্ঠান, ফোন করুন 81892117 এই নাম্বারে। তবে একটু পরে, কারণ নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আবারও ফিরছি ইয়াং নাইটে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের মধ্যরাতের আয়োজন ইয়াং নাইটে। সঙ্গে রয়েছেন দুজন তরুণ, তাদের একজন রাফি শামস আর একজন রিফাত আল ইমরান। রিফাত রয়েছেন স্কাইপে, রাফি রয়েছেন আমাদের এটিএন নিউজের ইয়াং নাইটের স্টুডিওতে। রাফি, আপনার কাছে প্রশ্ন, নতুন এই 2019 সালে নির্বাচন হতে যাচ্ছে। আমরা দেখেছি যে আজকে খালেদা জিয়ার একটি বক্তব্য আমরা দেখেছি বিভিন্ন পত্রিকার অনলাইনগুলোতে হেডলাইন হতে, যে আওয়ামী লীগের মতলব মোটেও সুবিধার নয়। আমরা আওয়ামী লীগ, বিএনপির রাজনীতি, জাতীয় পার্টি, আমাদের রাজনৈতিক যেই পরিস্থিতি রয়েছে তার মধ্য থেকে আমি আপনার কাছে জিজ্ঞেস করব, 2019 সালের নির্বাচন, আপনি একজন তরুণ হিসাবে, ভোটার হিসাবে, আপনার কাছে 2019 সালের নির্বাচনের প্রত্যাশাটা কি? আচ্ছা, বিগত নির্বাচনের থেকে এই নির্বাচনের যে পার্থক্যটা এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে যে এখানে কিন্তু সবগুলো বড় দলের অংশগ্রহণের একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে, যেটা এর আগের নির্বাচনে কিন্তু বিএনপি কিন্তু বিভিন্ন উসিলায় বা বিভিন্ন তাদের যুক্তি দিয়ে জিনিসটা বর্জন করেছিল, কিন্তু এবার কিন্তু তাদের কথাবার্তা বা তাদের আচরণে যে মনে হচ্ছে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। অর্থাৎ এখন তো খালেদা জিয়ার যে বক্তব্য, এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরে নিচ্ছি। তো আমি একজন ভোটার হিসেবে যেটা বলতে পারি, প্রথমত আমি ভোট দেওয়ার অধিকার চাই। অর্থাৎ আমি যেন আমার ভোটটা দিতে পারি, আমার ভোট যেন অন্য কেউ না দিয়ে দেয়, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারাই নির্বাচিত হয়ে আসুক, আমরা কোনো সহিংসতা চাই না। সহিংসতা করে যে আসলে কোনো লাভ হবে না, বরঞ্চ নিজেরই ক্ষতি হবে, সেটা কিন্তু আমরা অতীতের উদাহরণ বা অতীতের যে আমাদের অভিজ্ঞতা সেটা থেকে বুঝে গিয়েছি। তো কাজেই মানে আপনি কি বলছেন যে মানে আসলে মানুষ এখন উন্নয়ন দেখতে চায়, সেটা অবশ্যই অবশ্যই নীতিগত, অবকাঠামোগত সব ধরনের উন্নয়নের উপর ভিত্তি অবশ্যই করে কি মানুষ ভোটটা দেয় আসলে, নাকি আমাদের দেশে মানুষের ভোট কিনে ফেলা যায়? অনেক ক্ষেত্রে হয়তো যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসলে একটা নির্বাচনের পট পরিবর্তন বা পুরো দৃশ্যপট পরিবর্তন করে ফেলতে পারে তরুণদের ভোট, যেটা কিন্তু বিগত নির্বাচন 2000, বিশেষ করে 2008-এর নির্বাচন বা এই সময়গুলো কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ তরুণ প্রজন্মের ভোট কিন্তু পুরো দৃশ্যপট পরিবর্তন করে দিতে পারে। তারা কিন্তু আমার মনে হয় যে খুব হয়তো কেউ কেউ বায়াসড হয়ে যায় বিভিন্ন কারণে, কিন্তু বেশিরভাগ মানুষজন কিন্তু আসলে দেখে যে তার নির্দিষ্ট একটি দল তারা দেশের জন্য কাজ করবে কিনা, তারা প্রতিশ্রুতিবদ্ধ কিনা, তাদের কাছে আমি নিরাপদ কিনা, আমার সবকিছু, আমার ভবিষ্যৎ সবকিছু নিরাপদ কিনা, এবং তারা দেশের উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা, এটাই কিন্তু এখন আসলে প্রধান একটা পরিমাপক হিসেবে দেখা দিচ্ছে। তো কিছু ক্ষেত্রে হয়তো বায়াসনেস থাকে, কিন্তু তারপরও বেশিরভাগ ক্ষেত্রে কোনো দল যদি আসলে উন্নয়ন না করে জিতে আসতে চায় বা সহিংসতা করে জিতে আসতে চায়, সেটা কিন্তু আসলে সুযোগটা খুব কম বলে আমি মনে করছি। রিফাত, আপনার কাছে আসবো। আপনি তো ভাই অনলাইনে অনেক সময় কাটান, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিশ্চয়ই আপনার বিচরণ অনেক বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে আমরা দেখি যে কারো প্রোফাইলে ঢুকলে সেখানে পলিটিক্যাল ভিউয়ের জায়গায় লেখা থাকে আই হেট পলিটিক্স অথবা নট ইন্টারেস্টেড, এই জাতীয় অনেকের স্ট্যাটাসেই দেখা যায়, বা অনেকের পলিটিক্যাল ভিউতেই দেখা যায়। আহ, ইদানিংকালে কি এর প্রভাব কমেছে? আমাদের তরুণ প্রজন্ম কি একটু রাজনীতি সচেতন হতে শুরু করেছে, নাকি তারা আগে থেকে সচেতন ছিল কিন্তু প্রকাশ হতে দিতে চেত না? কোনটা? রাজনৈতিকভাবে সচেতন বলতে কি, আমাদের একটা জেনারেশন ছিল যে আমার বাবাই হচ্ছে আওয়ামী লীগ করে, আমিও আওয়ামী লীগ করি।
তো আবার হচ্ছে আমার বাবাই বিএনপি করে, আমার দাদাই বিএনপি করে, তো ওই টাইপের আমিও বিএনপি করি ওই টাইপের। কিন্তু বর্তমান জেনারেশন, ইয়াং জেনারেশন হচ্ছে ওরা হচ্ছে দেখে ভোট দিচ্ছে, কে আমাদের জন্য ভালো করছে, কে আমাদের জন্য উন্নয়ন করছে, হ্যাঁ, হুম হুম। ওইটার উপরে বেস করে দেয়। আর আই হেট পলিটিক্স ওইটা লেখে হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশের কারণে হচ্ছে অনেকে হয়তোবা ওই রাজনৈতিক ব্যাপারটা যাইতে চায় না আর কি। আচ্ছা, ওই জন্য মানে হয়তোবা ওরা রাজনীতিতে জড়াতে চায় না। জড়াতে চায় না, হ্যাঁ, পরিস্থিতির কারণে। রাজনৈতিক পরিবেশ ভালো না আমাদের দেশে। যা আচ্ছা, আস্তে আস্তে ওটা ডেভেলপ হবে ইনশাল্লাহ, যে আমরা আমাদের আশাবাদী। রাজনৈতিক পরিবেশ ভালো না তার একটা বড় উদাহরণ কিন্তু আমরা দেখেছি সম্প্রতি আওয়ামী হ্যাঁ লীগের হ্যাঁ, আহ, সম্প্রতি হ্যাঁ, সম্প্রতি গাইবান্ধার একজন এমপি সংসদ লিটন সদস্য হ্যাঁ, হত্যা করা হয়েছে। আরেক সাবেক সংসদ তাকে হত্যা করেছেন এবং সেই ব্যাপারে হ্যাঁ, পুলিশের কাছে ওটার সাথে স্বীকারোক্তিও জড়িত। দিয়েছেন। হ্যাঁ, রাফি, আপনার কাছে আমার প্রশ্নটা মোটামুটি একই, তবে একটু অন্যরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কো কারিকুলার অ্যাক্টিভিটি এখানকার ছেলে মেয়েদের অনেক বেশি, অনেক অনেক গুলো ফোরাম রয়েছে। এই সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে আপনাদের আশেপাশেই ঢাকা মেডিকেল রয়েছে, বুয়েট রয়েছে, সুতরাং আপনার ফ্রেন্ড সার্কেলরা বা বন্ধু বান্ধবদের লেভেলটা খুব হায়ার স্টাডি বা একদম পিকে রয়েছেন আপনারা। আপনার সারাউন্ডিংসে আপনি কি দেখেন যে ছেলেমেয়েরা আসলে কি ভাবছে রাজনীতি নিয়ে? কেউ কি রাজনীতি করতে চায়? আচ্ছা, প্রথমত আপনি যেটা বললেন ওই সূত্র ধরে আগায় যে আই হেড পলিটিক্স একটা ব্যাপার কাজ করে। এটার মূল কারণ কিন্তু যে ভাই যেটা বললো যে পরিবেশ, অর্থাৎ আমরা যখন বড় হচ্ছি তখন আমরা রাজনীতি বলতেই বুঝছি যে মারামারি করতে হবে, হরতাল করতে হবে, জ্বালাও পোড়া করতে হবে, ভাঙচুর করতে হবে। কিন্তু আসলে রাজনীতির মানে যে আসলে নিজের অধিকারের জন্য কথা বলা, এই ব্যাপারটা, এই বোধটা গড়ে উঠতে কিন্তু আমাদের সময় লেগেছে। তো আমাদের সারাউন্ডিংয়ে যেটা হয়, এই নানা রকম প্র্যাকটিস বা কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আসলে এই বোধটা গড়ে ওঠে যে রাজনীতি মানেই যে আমাকে কোনো দলের হয়ে স্লোগান দিতে হবে কিংবা কোনো দলের হয়ে পিকেটিং করতে হবে, হরতালে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমি যখন আমার অধিকার নিয়ে কথা বলবো, আমি যখন আমার অধিকার, আমার দাবি কাউকে জানাবো, সেটা নিয়ে আলোচনা করবো, সেটাই রাজনীতি। অর্থাৎ আমি যে ভোট দিচ্ছি এটাই আমার রাজনীতিতে অংশগ্রহণ করা। তো আর যদি সরাসরি রাজনীতির কথা বলেন যে সরাসরি সে পলিটিক্সে আসবে কিনা, এরকম ক্ষেত্রে সাধারণত এখনও আমি মনে করি ওই রকম চর্চাটা গড়ে ওঠেনি বা ওই গণতান্ত্রিক চর্চাটা গড়ে ওঠেনি যে সত্যিকারের একজন নেতৃত্ব গুণাবলী আছে, সে নেতা হয়ে বড় বড় হয়ে উঠবে। এখন যেটা দেখা যায়, এখন পর্যন্ত আপনার বিশ্ববিদ্যালয় হলগুলো বা এই অঞ্চলগুলো সাধারণত যে দল ক্ষমতায় থাকে তাদের আধিপত্য একটা ব্যাপার থাকে এবং সেখান থেকেই এক ধরনের নেতৃত্ব তৈরি হয়। এভাবে যে নেতৃত্বগুলো তৈরি হয় তারা আসলে কত দূর যেতে পারবে, বা যেহেতু তাদের ওই নেতৃত্ব আসলে অনেকটা পছন্দ, মানে কি বলবো, এটা অনেকটা উপরের পছন্দে নিচের থেকে নেতা উঠে আসে, এরকম একটা ব্যাপার। সেখানে উপর থেকে গণতান্ত্রিক, নিচের কে আসবে না আসবে সেটা হ্যাঁ, এটা নির্ধারণ করে ঠিক দেওয়া, করে দেওয়া হয়েছে এখানে পাবলিক চয়েস না। এক্স্যাক্টলি, এখানে গণতান্ত্রিক ব্যাপারটা কিন্তু সেভাবে নেই। ফলে এদের কিন্তু আসলে ওই দায়বদ্ধতা থাকে না যে সাধারণের ম্যান্ডেট নিয়ে আমি এসেছি, তাহলে আমি সাধারণের জন্য কাজ করি। তো এই ব্যাপারটার চর্চাটা যদি আমরা গড়ে তুলতে পারি বা পারতাম, তাহলে হয়তো আরো রাজনীতি ক্ষেত্রে আমরা আরো বেশি অনেক এগিয়ে যেতাম। এই প্রসঙ্গেই আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখছি যে বর্তমানে অনেক তরুণ এমপি রয়েছেন সংসদে, অনেক মন্ত্রী রয়েছেন, তারাও তরুণ, তারা কাজ করছেন এবং তাদের মন্ত্রণালয়গুলো ভালো চলছে। চলছে, হ্যাঁ। এবং ওভারঅল বাংলাদেশের ইকোনমি যদি আমরা দেখি তাহলে তারুণ্যের একটা জোয়ার বয়ে যাচ্ছে বলা যায়। এককালে যেটা বাবারা চালাতেন, এখন তরুণ ছেলেমেয়েরা সেই ব্যবসার হাল ধরছে, সেই সেক্টরগুলোতে তারা একেবারে নিজেদের শক্ত করে খুঁটি গেড়ে বসছেন, নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছেন। এই তরুণ সমাজটা যখন আগামী 2021 সাল, আজ থেকে আরও 4 বছর পরে যদি আমরা চিন্তা করি, এই তারুণ্যকে 2021 সালে তারুণ্যের বাংলাদেশকে আপনি কিভাবে দেখবেন, আচ্ছা, দেখতে চান হ্যাঁ, 2021 সালের? কিভাবে হতে চায় আর কিভাবে দেখতে চায় দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যাই হোক, প্রথমত এখন হ্যাঁ, যে কোনো সমাজ ব্যবস্থায় আমাদের কিন্তু তরুণ জনগোষ্ঠী অনেক বেশি। যে পৃথিবীর অনেক দেশে এত জনসংখ্যাই নেই আমাদের যত যেরকম তরুণ আছে। এখন আমাদের প্রথমত যদি শিক্ষা ব্যবস্থাটা আমরা খুব শক্তভাবে গড়ে তুলতে পারতাম, তাহলে কিন্তু আমাদের মধ্যে কিন্তু এখন অনেকের কিন্তু অনেক রকম স্বপ্ন আছে, অনেক অনেক কিছু করতে চায়, উদ্যম আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই দক্ষতাটা নেই বা ওই দক্ষতাটা গড়ে ওঠার সুযোগ তারা পাচ্ছে না। আমরা যদি শিক্ষা ব্যবস্থাটা সেভাবে গড়ে তুলতে পারতাম, তাহলে আমরা অনেক বেশি দক্ষ একটা তরুণরা কিন্তু অনেক বেশি দক্ষ হতো এবং তারা আরও অনেক বেশি কিছু করতে পারতো। কিন্তু এর মধ্যে থেকেও দেখবেন আপনি যে দেখা যাচ্ছে এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে উঠে এসে অনেকে বাইরে গিয়ে অনেক বেশি ভালো করছেন। হ্যাঁ, সেখানে কিন্তু অন্যদের থেকে তাদের প্রতিযোগিতায় আরও বেশি ভালো করতে হচ্ছে এবং তারা কিন্তু সেটা করে আসতে পারতেছেন বাইরে। তো তাহলে আমার বিশ্বাস হচ্ছে এখানে যারা আছেন তারা সবাই
সেই ক্যাপাবিলিটি আছে, যেহেতু সেই উদ্যমটা তাদের মধ্যে আছে যে তারা কিছু একটা করে দেখাতে পারে। এই যে ছেলেমেয়েরা যারা বাইরে চলে যাচ্ছেন, আপনি যাদের বলছেন যে ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, তারা সেটা প্রমাণ করছেন বাইরে যেয়ে, আমরা কি আসলে তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে পারছি না তাদের এই ক্যাপাবিলিটিটা দেশে প্রমাণ করার জন্য, দেশে কাজে লাগানোর জন্য? এই মেধাগুলো তো দেশের বাইরে চলে যাচ্ছে, এদেরকে কাজে লাগাবো কিভাবে আমরা? আচ্ছা, এটা কিন্তু আমাদের অনেক বড় একটা সমস্যা। দেখা যাচ্ছে যে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেন, মনে করেন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করেন বা আর্কিটেকচার লাইনে যারা পড়াশোনা করেন, দেখা যাচ্ছে যে তারা দেশে যে কষ্ট বা যে পরিশ্রম করে তাদের ডিগ্রিটা অর্জন করেন, সেই পরিশ্রমের সমান মূল্যর পারিশ্রমিক কিন্তু তাদের কর্মক্ষেত্রে গিয়ে পান না। ফলে দেখা যায় বাইরে থেকে যখন ভালো সুযোগ আসে, ভালো অপরচুনিটি আসে, এটা মানুষের একটা বেসিক হিউম্যান নেচার যে আপনি অবশ্যই একটু ভালো থাকতে চাইবেন, আপনার লাইফস্টাইল উন্নত করতে চাইবেন। তো যখনই একটা ভালো সুযোগ আসে তারা কিন্তু সেটা নিয়ে নিচ্ছে। আমরা যদি আমাদের এখানে সেই ব্যবস্থাটা করতে পারতাম যে তাদেরকে আমরা এখানেই সেই সুযোগটা দিতে পারবো বা সেই নিরাপত্তাটা নিশ্চয়তা দিতে পারবো, তাহলে কিন্তু আমরা আসলে তাদেরকে এখানে ধরে রাখতে পারতাম বলে আমি মনে করছি। ধন্যবাদ রাফি আপনাকে। রিফাত, আপনার কাছে আমার প্রশ্ন, অনলাইনে বাংলাদেশের এই বিশাল ইন্টারনেটের গতি আমরা যেটা পাচ্ছি, এবং সামনে আরও যে ইন্টারনেটের গতি আমাদের ন্যাশনাল ব্রডব্যান্ড ব্যান্ডউইথে যুক্ত হবে, সেটাকে কাজে লাগানোর জন্য লাগিয়ে বাংলাদেশের অনলাইন মার্কেটিংয়ের সম্ভাবনা, আউটসোর্সিংয়ের সম্ভাবনা কেমন দেখছেন 2021 সাল নাগাদ, যে গতিতে এগোচ্ছে তাতে করে? আচ্ছা, বর্তমানে যেভাবে ছোট করে মানে বলতে হবে, আমাদের আমরা ব্র্যান্ড শেষের দিকে চলে এসেছি প্রায়। আচ্ছা আচ্ছা, আমরা বর্তমানে আমাদের ব্র্যান্ডউইথ গুলার যদি যে ব্র্যান্ডউইথটা আমাদের আছে এবং আসতেছে, ওইটার কম্বিনেশনে যদি আমরা প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশে সঠিকভাবে মানে ডিস্ট্রিবিউশন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই আমাদের অনলাইন আউটসোর্সিং সেক্টর থেকে বা অনলাইন আর্নিং এ আমরা হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবো। কারণ হচ্ছে কি, দেখেন প্রত্যন্ত অঞ্চলে আমি একজন আছি যে অনলাইন আর্ন করছি, 2 টাকা হোক 4 টাকা হোক, কিন্তু আমি একজনকে কিন্তু শিখাইতে পারি। হ্যাঁ, হুম হুম। টুকটাক হইলো এই জায়গায়, কিন্তু আমি ব্র্যান্ড উইথের জন্য আমি ওনাদের পারতেছি না। যে অনেকে ইন্টারেস্ট আছে, কিন্তু ব্র্যান্ড উইথের খরচ বেশি বিদায় ওনারা আসতে পারতেছে না প্রথম অবস্থায় তো আর্নিং আসে না। তো ওইরকম কিছু কিছু টাইম ওয়েস্ট করতে হয় প্রথম অবস্থায়, যে কাজ শিখার জন্য, কাজ বুঝার জন্য। তো এই ক্ষেত্রে তো ওনারা যে এই সময় গ্রামের মানুষ যখন ওই ওই সময় ইনভেস্ট করার মতো কোনো মানে হচ্ছে এবিলিটি নাই। তো এই বা ক্ষেত্রে তাদেরকে যদি আসলে তারা ব্র্যান্ডউইথ গুলা নিশ্চিত না হ্যাঁ আসলে যে আসলেই কতটুকু আর্ন করতে পারবেন। হ্যাঁ 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 আর হ্যাঁ কতটুকু আর্ন করতে পারবেন, এবং ব্র্যান্ডউইথের দামটাও অনেকটা ফ্যাক্ট। যদি কম দামে ব্র্যান্ডউইথ পাওয়া যেত, যেমন ঢাকার দামে যদি আমরা গ্রামে পাই হুম ব্র্যান্ডউইথ হুম। গুলা, তাহলে কিন্তু আমরা সহজে ওনারা ওগুলা করতে পারে, মানে অনলাইন আর্নিং এর দিকে ঝুঁকতে পারে বা শিখতে পারে জিনিসগুলা। রিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাফি, আমি আপনাকেও 2 মিনিট একটু অ্যাড করতে 2 চাই, মিনিট 2টা না, লাইন। ছোট্ট করে 30 আচ্ছা, সেকেন্ডের মধ্যে জি শেষ জি করতে হবে। অবশ্যই। আপনি একটা হেডলাইন পড়েছিলেন যে লিটনের জন্য 2 মাস, অভিজিতের জন্য 2 বছর। অভিজিতের জন্য 2 তো আমি বছরেও হয়নি যেহেতু শেষ। মাত্র গত মানে 26 তারিখ অভিজিৎ রায় হত্যার 2 বছর পূর্ণ হলো, তো আমি জাস্ট একটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যে শুধু দক্ষতা উন্নত করলেই যে হবে তা না, আমাদের মানসিকতা উন্নত করতে হবে। না হলে আমাদের যে অবকাঠামোগত যে উন্নয়নটা হচ্ছে এটা আমরা কোনোভাবে ধরে রাখতে পারবো না। আপনি যেটা বলছিলেন সেটা আমরা শুরুতেই মনে হয় আলোচনা করে ফেলেছি, যে মৌলবাদের বিষবাষ্প থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আসলে মুক্ত রক্ষা করতে করতে হবে। হবে। দর্শক, মৌলবাদের বিষবাষ্প থেকে আমাদের শিক্ষার্থীরা যারা একেবারেই ছোট, যারা বড় হচ্ছে, এই শিক্ষাক্রমের মধ্য দিয়ে যদি তারা বড় হয়, তাহলে হয়তো তাদের কাছে ভুল মেসেজটি বা ভুল শিক্ষাটি পৌঁছে যাবে। তাই যারা সংশ্লিষ্ট রয়েছেন, যারা এই শিক্ষাক্রম প্রণয়ন করছেন, যারা আমাদের তরুণ প্রজন্মের মন মানসিকতা, চিন্তার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনাগুলো যারা নির্ধারণ করবেন যে পাঠ্য বইগুলো পড়ে, সেগুলো যেন মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়, মুক্তিযুদ্ধের চেতনা যেন সেই পাঠ্যপুস্তকগুলো প্রণয়ন হয়, আমাদের গল্পের বইগুলো যেন সেই মতো প্রণয়ন হয়, যাতে করে আমাদের তারুণ্যের মনের বিকাশটি মুক্তিযুদ্ধের পক্ষে হয়, ধর্মনিরপেক্ষতার পক্ষে হয়, অন্য ধর্মের প্রতি সহনশীলতার পক্ষে হয়। এই প্রত্যাশা রইল। আগামীকাল আবারও দেখা হবে ইয়াং নাইটে। সেই পর্যন্ত আপনাদের সবাই কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন।